হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আমরা অগ্নিবিলের একটা জিএস এবং জিকের রোড ম্যাপের ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। তো সেই ভিডিওতে আমি যে রকম ভাবে বলেছিলাম তোমাদেরকে, সেই রকম ভাবেই আমাদের আজ থেকে ক্লাস শুরু হতে চলেছে। দেখো, অগ্নিবীর প্লাস স্পেশাল ক্লাস একটা আজকে। তো আমরা যেভাবে একটা মাসকে ভাগ করেছিলাম, সেই ভাগ অনুযায়ী আমরা আজ থেকে ক্লাস করব। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমাদের অগ্নিবীরের স্পেশাল ক্লাস ইতিহাসের 1 নম্বর ক্লাস। ইতিহাস থেকে এখনো তো কিন্তু 2টো ক্লাস আসবে। টোটাল আমরা ইতিহাস থেকে 3টে ক্লাস দেখবো অগ্নিবীর স্পেশালে। তো চলো, আজকে প্রথম ক্লাস শুরু করা যাক, এবং অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। এবং 100% আমি বলছি, এখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে, কমন আসবে, 100% কমন পাবে তোমরা। তো চলো, বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন। প্রাগ- দেখো, আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়? এ 4টি, বি 3টি, সি 2টি, ডি উপরে কোনোটিই নয়। তো প্রাগৈতিহাসিক যুগকে আমরা অবশ্যই কিন্তু 3টি ভাগে ভাগ করব। দেখো, আমি সাইডে 3টি ভাগও দিয়ে দিয়েছি, একটু দেখে রাখবে ভাগগুলো কি কি। দেখো, প্রথম ভাগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। এই 3 ভাগে কিন্তু আমাদেরকে আমাদের এই প্রাগৈতিহাসিক যুগে কি করেছি, ভাগ করেছি। তো অবশ্যই একবার করে দেখে রাখবে নোটসে যেগুলো লেখা থাকবে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা আসবো, যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো এ তামা, বি লোহা, সি টিন, ডি দস্তা। তো সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু এ তামা। নোটসে লেখাও হয়ে চলে এসছে, অ্যানিমেশন দিতে মনে নেই এটাতে। তো দেখো, আগে মানুষ কিন্তু তামারই ব্যবহার জেনেছিল, ঠিক আছে। মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো না। পাথর বা মাটির স্তূপ থেকে সহজে এটি পাওয়া যেত, এবং প্রকৃতিতে এটা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যেত। হুম। তো তার জন্য মানুষ কিন্তু আগে তাম্র ব্যবহারটা জেনেছিল। তৃতীয় নম্বর প্রশ্ন, ভীমবেটিকা গুহাচিত্র কোন যুগের চিত্রের নিদর্শন পাওয়া যায়? এ প্রাচীন প্রস্তর যুগ, বি মধ্যপ্রস্তর যুগ, সি নব্যপ্রস্তর যুগ, ডি আধুনিক যুগ। তো সঠিক অ্যান্সার এখানে ভীমবেটিকাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। দেখো, ভীমবেটিকা যে গুহা চিত্রটা রয়েছে, এটা কিন্তু আমাদের ভারতে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আমি সাইডে নোটস দিয়ে দিয়েছি। ভীমবেটিকা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত একটা গুহা চিত্র, যেটা হচ্ছে 1957 সালে, এবং 1957 থেকে 1958 মধ্যে এটিকে আবিষ্কার করা হয়েছিল, মানে খুঁজেছিল বিজ্ঞানীরা। তারপরে 2003 সালে কিন্তু ইউনেস্কো এই ভীমবেটিকা গুহা চিত্রটাকে কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল, ঠিক আছে। তো প্রশ্ন কিন্তু আসছে এখান থেকে যে 2000 ইউনেস্কো কত সালে ভীমবেটিকা গুহা চিত্রকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছিল? তো অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু 2003 সালে হবে। দেখো, মানে প্রশ্নটা যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু নোটস গুলো কিন্তু সেরকমই একটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু নোটসে সব মানে আদার যে ওই ওই রিলেটেড কিছু শব্দ বা ওই রিলেটেড সমস্ত কিছু আমি নোটস এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা যেরকম প্রশ্নটাকে পড়বে, এই নোটসটাকেও পড়বে। শুধু যে প্রশ্ন থেকেই প্রশ্ন, মানে পরীক্ষায় প্রশ্ন আসবে এমন নয়, নোটস থেকেও প্রশ্ন আসতে পারে। তো চলো, 4 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয়? এ 1974, বি 1975, সি 1964, ডি 1954। তো অবশ্যই কিন্তু মেহেরগড় সভ্যতা হয়েছিল 1974 সালে আবিষ্কার হয়েছিল। আচ্ছা, এটা কোথায় আবিষ্কার হয়েছিল? 1974 সালে আবিষ্কার হয়েছিল। কারা করেছিল একটু মনে রাখতে হবে এটা, যে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফাজোয়া জারিজ এবং তার সহযোগী ক্যাথরিন জারিজ, এই দুজন মিলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কাচ্চি সমভূমিতে কিন্তু এই এই সভ্যতাটাকে কি খুঁজে বের করেছিল, ঠিক আছে। এবং এইটা কি মনে রাখবে, এই মেহেরগড় সভ্যতা কিন্তু সবচেয়ে প্রাচীনতম একটা কৃষিভিত্তিক সভ্যতা। তো পরীক্ষায় প্রশ্ন আছে যে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি? তো অবশ্যই কিন্তু এই মেহেরগড়। আর এই মেহেরগড় সভ্যতায় কিন্তু সবার প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গিয়েছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলা চাষ, কৃষি কাজ, সমস্ত কিছুই নিদর্শন কিন্তু এই মেহেরগড় সভ্যতাতে কিন্তু আমাদের পাওয়া গিয়েছিল। 5 নম্বর প্রশ্ন, কার্পাস বা তুলো চাষ
প্রথম শুরু হয় কোন সভ্যতায়? আমি এক্ষুনি বললাম না যে মেহেরগড় সভ্যতায় কিন্তু এই তুলো চাষ বা কার্পাস চাষ বা প্রথম চাষ কৃষিকাজ শুরু হয়েছিল কোন সভ্যতায়? মেহেরগড় সভ্যতায়। তো এক্ষেত্রেও কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু মেহেরগড় সভ্যতায় হয়ে যাবে। আমি দেখো লিখেই দিয়েছি যে মেহেরগড় সভ্যতায় ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম কৃষিকাজের প্রমাণ মিলেছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতাত্ত্বিকের জনক কে? ভিভিআই প্রশ্ন একটা তোমাদের জন্য। এ জন মার্শাল, বি মার্টিমার হুইলার, সি আলেকজান্ডার কানিংহাম, আর ডি জেমস প্রিন্সেপ। তো অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় প্রত্নতাত্ত্বিকের জনক কিন্তু আলেকজান্ডার কানিংহাম। মনে রাখবে আলেকজান্ডার কানিংহাম তিনি ছিলেন ব্রিটিশ সেনা ইঞ্জিনিয়ার, যিনি আমাদের ভারতে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI এর মহাপরিচালক ছিলেন, এবং ভারতের প্রত্নতাত্ত্বিক নির্দেশ অনুসারে তার ওই অসামান্য অবদানের জন্য তাকে কিন্তু আমাদের ভারতীয় প্রত্নতান্ত্রিকের জনক বলা হয় তাকে। 7 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এ জম্মু কাশ্মীর, বি পাঞ্জাব, সি হরিয়ানা, ডি দক্ষিণ ভারত। তো অবশ্যই কিন্তু আমাদের রাজতরঙ্গিনী থেকে জম্মু এবং কাশ্মীরের ইতিহাস জানা যায়। আচ্ছা, প্রশ্ন পরীক্ষায় আসে যে রাজতরঙ্গিনী, এই রাজ্যের তরঙ্গিনী এটার রচয়িতা কি? কে রচনা করেছে? কিন্তু মনে রাখবে কলহনের রচিতা এই কলহন রচিত এই রাজতরঙ্গিনী কিন্তু থেকে গিয়ে কাশ্মীরের আমরা ইতিহাস জানতে পারি। ঠিক আছে, কি কি ইতিহাস জানতে পারি এখানে ডিটেলসে লেখাই আছে, একবার পড়ে নেবে। 8 নম্বর প্রশ্ন, হরপ্পা শব্দের অর্থ কি? এ মিত্রের ঢিপি, বি পশুপতি খাদ্য, সি কালোবালা, ডি হরপালের স্থান। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার বি পশুপতির খাদ্য। দেখো হরপ্পার শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য, মিত্রের ঢিপি বা মিত্রের স্তূপ বা মিত্রের পাহাড়, কিন্তু এটা কি? এটা হচ্ছে মহেঞ্জোদারোর অপর নাম, মহেন্দ্র সভ্যতার অপর নাম হচ্ছে। আর কালোবালা হচ্ছে কালীবঙ্গান সভ্যতার অপর নাম কিন্তু, বা কালীবঙ্গান শব্দের অর্থ কিন্তু কালোবালা। সাইডে দিয়েছে অবশ্যই, হ্যাঁ। এই যে হরপ্পা সভ্যতারা এটা কে আবিষ্কার করে? এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 1921 সালে দয়ারাম সাহানি প্রথম এই সভ্যতাটা কি করেছিল খুঁজে পান, এবং বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত। তাহলে পরীক্ষা আসতে পারে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এটা রাভি নদীর তীরে। কত সালে আবিষ্কার হয়েছিল? 1921 সালে। কে করেছিল? দয়ারাম সাহানি। অবশ্যই। এবং হরপ্পা এবং সিন্ধু সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। অর্থাৎ আমরা কিন্তু অনেক সভ্যতা বলবো যে সভ্যতাগুলো কিন্তু গ্রাম কেন্দ্রিক ছিল, কিন্তু মনে রাখবে এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা যেটাই বলো না কেন, এটা কিন্তু আমাদের নগর কেন্দ্রিক ছিল। অর্থাৎ এখানে উচ্চ মানে কি বলবো, এটা জলনিকাশিকা ব্যবস্থা ভালো ছিল এই সভ্যতায়। 9 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কবে আবিষ্কার হয়? আচ্ছা, মহেঞ্জোদারো কবে আবিষ্কার? এ 1921, বি 1922, সি 1923, ডি 1925। তো হরপ্পা কিন্তু 1921 হয়েছিল, তাহলে মহেঞ্জোদারো কবে? 1922 সালে। কে করেছিল? এটা করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে এই মহেঞ্জোদারোটাকে কি আবিষ্কার করেছিল। ঠিক আছে, মনে রাখবে। এবং মহেঞ্জোদারোর কথা অর্থ কিন্তু দেখো লিখে দিয়েছি আমি এখানে, কি? মিত্রের স্তূপ। এবং এই মহেঞ্জোদারো তো কোথায় অবস্থিত? এটাও কিন্তু পাকিস্তানে সিন্ধু প্রদেশে অবস্থিত, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতার একটি একটি কি কেন্দ্রিক সভ্যতা, মানে বৈদিক সভ্যতাটা কি কেন্দ্রিক সভ্যতা? এ গ্রাম কেন্দ্রিক, বি শহর কেন্দ্রিক, সি বাণিজ্য কেন্দ্রিক, ডি শিল্প কেন্দ্রিক। তো অবশ্যই বৈদিক সভ্যতা কিন্তু আমাদের গ্রামকে কেন্দ্র করে হয়েছিল, অর্থাৎ এটা গ্রাম কেন্দ্রিক। শহর কেন্দ্রিক তো বললাম হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার পরেই কিন্তু, বা এই দুটো মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংসের পর যে সভ্যতাটা শুরু হয় সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। ঠিক আছে, এবং এটা কি ছিল? গ্রাম কেন্দ্রিক ছিল। দেখো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু তথ্য আমাদের সভ্যতা থেকে জানতে হবে। যেমন বৈদিক সভ্যতার স্রষ্টা থেকে কি বলা হয়? আর্য বলা হয়, মনে রাখবে। প্রশ্ন কিন্তু এই নোটসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে যে বৈদিক সভ্যতার স্রষ্টা থেকে কি বলা হয়? আর্য বলা হয়। আর্য কথার অর্থ কি? না সৎ বংশজাত। আর্যরা বেদ রচনা করেন। আমরা জানি যে আমাদের 4টা বেদ আছে, একটা নাম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টি বেদই কিন্তু আমাদের এই আর্যরা
রচনা করেছিল। আচ্ছা, একটা কথা মনে রাখি, এখানে বলে রাখি, এই ঋক সাম যজু এই তিনটে বেদকে একত্রে কিন্তু বলা হয় থাকে বেদ ত্রয়ী। ঠিক আছে। তো বেদ ত্রয়ী কাকে বলা হয়? ঋক সাম যজু অথর্ববেদকে একত্রে বলা হয় থাকে। এবং এই বেদের অপর নাম কি বলতো? শ্রুতি। মনে রাখবে, বেদের অপর নাম শ্রুতি। কারণ বেদকে তখন শুনে শুনে মনে রাখতো, তাই এর অপর নাম কিন্তু শ্রুতি হয়েছিল। এবং কিন্তু আমার এই সভ্যতায় কিন্তু এই চতুরাশ্রম ব্যবস্থার কিন্তু মানে এই চতুরাশ্রম ব্যবস্থা ছিল। অর্থাৎ চতুরাশ্রমটা কি? অর্থাৎ চারটা আশ্রম, একটা ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য মানে ছাত্র জীবন, ঠিক আছে, আর গার্হস্থ্য মানে সংসার জীবন, বানপ্রস্থ অবসর বা সাধনা, আর সন্ন্যাস মানে ত্যাগ। ঠিক আছে। তো এই নোটটা কিন্তু ভিভিআই, ভিভিআই এটা। তো এটা অবশ্যই কিন্তু তোমরা ঠোঁটস্থ করে রাখবে এখান থেকে। তো চলো 11 নম্বর, আর্যদের সব থেকে প্রাচীনতম গ্রন্থের নাম কি? আমরা চারটা গ্রন্থ বললাম বা চারটে বেদ বললাম, ঋক সাম যজু অথর্ব। এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম কিন্তু ঋগ্বেদ। মনে রাখবে, এই ঋগ্বেদ থেকেও আবার অনেক কিছু প্রশ্ন আসতে পারে। দেখো আমি সব লিখে দিয়েছি আমাদের চারটা বেদ, এই চারটা বেদে কি কি আছে। দেখো ঋগ্বেদে আমরা কটা সূত্র পাবো? 1028টা সূত্র পাবো, এবং এটা সবচেয়ে প্রাচীনতম বেদ। আচ্ছা, সামবেদ, সামবেদ কি? সামবেদ থেকে কি পারবো না? সঙ্গীতের উৎসব। এই যে আজকাল আমরা যে গানগুলো শুনি, বা এই যে শাস্ত্রীয় সঙ্গীত বা যেই সঙ্গীত হোক, তো এই সঙ্গীতের উৎস হিসেবে আমরা কিন্তু সামবেদ দিকে ধরি। ঠিক আছে। আচ্ছা, তারপর যজুর্বেদ, যাগযজ্ঞের মন্ত্র। এই যে আমাদের পূজা অর্চনা যখন হয় তখন যে যাগযজ্ঞ হয়, তার যে সমস্ত মন্ত্র, এই মন্ত্রগুলো কিন্তু যজুর্বেদ থেকে নেওয়া হয়েছিল। আর অথর্ববেদ থেকে কিন্তু জাদুবিদ্যা, এই যে আমরা জাদু দেখি না যখন তখন, ওই জাদুবিদ্যার যে মন্ত্র, এবং সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, আজকাল যে চিকিৎসা হয়, তো সে চিকিৎসার উৎস কিন্তু এই অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদেরকে বলছি, কমেন্টে জানাবে। বলো তো, আমাদের যে গোত্র, সবার তো গোত্র থাকে, যেমন আমার একটা গোত্র আছে, তোমাদের সবার নিশ্চয়ই গোত্র আছে, আমাদের হিন্দু ধর্মে জানি আমরা গোত্র থাকে। তো এই যে গোত্র, এটা কোন বেদ থেকে নেওয়া হয়েছে? এটাও কিন্তু এই চার বেদের মধ্যে থেকে একটা বেদ থেকে নেওয়া হয়েছে। তো এই গোত্র কোন বেদেতে উল্লেখ করা আছে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, বৃহত্তম ভাষা গোষ্ঠী: এ ইন্দো আর্য, বি অস্ট্রিক, সি দ্রাবিড়, ডি চীন তিব্বতী। তো অবশ্যই কিন্তু বৃহত্তম ভাষা গোষ্ঠী ছিল ইন্দো আর্য। ঠিক আছে, ইন্দো আর্য বৃহত্তম ভাষা গোষ্ঠী। 13 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ কোন যুদ্ধের উল্লেখ আছে? এই ঋগ্বেদে একটা যুদ্ধের উল্লেখ আছে, সে যুদ্ধটা কি? এ কুরুক্ষেত্রের যুদ্ধ, সি শত রাজার যুদ্ধ, সি, আচ্ছা সি না, এটা বি হবে, সি দেব অসুর যুদ্ধ, ডি 10 রাজার যুদ্ধ। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে কি হবে? ডি 10 রাজার যুদ্ধ। এই ঋগ্বেদে কিন্তু 10 রাজার যুদ্ধের কথাও আমরা পাবো। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে, এই ঋগ্বেদে কিন্তু আমরা একটা নদীর কথা পাবো। এটা মানে একটু মনে রেখে দেবে, এবং তোমরা যদি নোটস করো খাতায় তো এটা লিখে নেবে, যে ঋগ্বেদে একটা নদীর কথা জানতে পারি, যে নদীর নাম হচ্ছে সরস্বতী নদী। ঠিক আছে, কি নদী বললাম? সরস্বতী। তো এই সরস্বতী নদীর কথা আমরা জানতে পারি কোন বেদ থেকে? ঋগ্বেদ থেকে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? এ সাবিত্রী, বি বিষ্ণু, সি ইন্দ্র, ডি অগ্নি। তো দেখো, গায়ত্রী মন্ত্র আমরা সবাই জানি, এই যে আমাদের হিন্দু ধর্মে ওং ভূ ভুব স্বাহা, এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। তো এই গায়ত্রী মন্ত্রটা ঋগ্বেদের মানে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে অবশ্যই। তো এইটা কাকে উৎসর্গ করেছে? এটা অবশ্যই কিন্তু এ সাবিত্রী, সাবিত্রীকে উৎসর্গ করে কিন্তু এইটা বিশ্বামিত্র, কে না, বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র কিন্তু রচনা করেছিলেন। ঠিক আছে, এটা ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে পাওয়া যায়। প্রশ্ন আছে যে গায়ত্রী মন্ত্র কোথা থেকে পাওয়া যায়? ঋগ্বেদের 3য় মণ্ডল থেকে আমরা পেয়ে থাকি। সাবিত্রী মানে কি? সূর্য দেবতা, অর্থাৎ সূর্য দেবতাকে উৎসর্গ করে এটা লিখেছিলেন। 15 নম্বর প্রশ্ন, সত্যমে জয়তে কথাটি গৃহীত হয়েছে: এ মহাভারত থেকে, বি রামায়ণ থেকে, সি মুন্ডক উপনিষদ থেকে, ডি কোনোটিই নয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি মুন্ডক উপনিষদ থেকে আমাদের এই সত্যমে জয়তে কথাটি নেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের ভারতীয় একটা, ভারতের রাষ্ট্রের প্রতীক হিসেবে কিন্তু গ্রহণ করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এই কথাটিকে, এটি ভারতের জাতীয় নীতিবাক্য, যা 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় রাষ্ট্রীয় প্রতীক হিসেবে এটাকে গ্রহণ করা হয়, সত্যমে জয়তে।
16 নম্বর প্রশ্ন, বেদ রচনা হয় কোন ভাষায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ হিন্দি, বি সংস্কৃত, সি পালি, ডি প্রাকৃত। তো এগুলো সবই ভাষা, তো কোন ভাষাতে বেদ রচনা করা হয়েছিল? অবশ্যই বি সংস্কৃত। তো সংস্কৃতে আমাদের কিন্তু বেদ রচনা হয়েছিল, এবং আমরা তো পড়েছি যে বেদ রচনা কারা করেছে, আর্যরা। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিল? দেখো, আমরা যেমন একটা আমাদের হিন্দু ধর্ম, সেরকম একটা জৈন ধর্ম রয়েছে। তো এই জৈন ধর্মের যারা, এদের মানে জৈন ধর্মকে যারা প্রচার করতো, তো তাদেরকে আমরা তীর্থঙ্কর বলতাম। তো এরকম আমরা জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম পাবো। তো দেখো, 24 জনের তীর্থঙ্করের নাম তো আমার মনে রাখা সম্ভব নয়। তার জন্য আমাদেরকে প্রথম তীর্থঙ্কর, দ্বিতীয় তীর্থঙ্কর, সরি প্রথম তীর্থঙ্কর, 23তম আর 24তম তীর্থঙ্কর গুলো মনে রাখতে হবে। তো সেই বলছে 24তম তীর্থঙ্কর। এই প্রশ্নটা এভাবেও দিতে পারতো যে জৈন ধর্মের শেষ না বলে তো 24তম তীর্থঙ্করের নাম কি? তো এ ঋষভদেব, বি পার্শ্বনাথ, সি মহাবীর, ডি জামেলি। তো এখানে সঠিক অ্যান্সার বা শেষ তীর্থঙ্কর ছিল মহাবীর। ঠিক আছে, তো দেখো এখানে আমি কিছু বলে রাখি, এই মহাবীরের আসল নাম কিন্তু বর্ধমান। ঠিক আছে, ইনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন, স্কুন্দ গ্রামে আই থিঙ্ক। এবং এই ঋষভদেব প্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিল 23তম তীর্থঙ্কর। আর জামেলি হচ্ছে এই মহাবীরের কিন্তু একজন শিষ্য, জামেলি ছিল। ঠিক আছে, আমি সাইডে লিখে দিয়েছি, হয়তো না লিখিনি, জাস্ট আমি তিনটে তীর্থঙ্করের নাম লিখে দিচ্ছি। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব ছিল, 23তম ছিল পার্শ্বনাথ, 24তম ছিল মহাবীর। এগুলো অবশ্যই মনে রাখবে। 18তম প্রশ্ন, ভদ্রবাহু বলা হতো কাদের? আচ্ছা, এখানে বলে রাখি, এই যখন জৈন ধর্ম আমরা পড়বো, তখন আমরা এখানে দুটো জিনিস পাবো, একটা শ্বেতাম্বর, একটা দিগম্বর। তো এই শ্বেতাম্বর দিগম্বরের মধ্যে কিন্তু এই ভদ্রবাহু আর স্থূলবাহু পাবো। তো সেটাই বলছে যে ভদ্রবাহু কাদের বলা হতো, শ্বেতাম্বরকে না দিগম্বরকে না হিনজার না আজীবক? অবশ্যই সি এবং ডি তো উত্তর হবেই না, কারণ আমি বললাম যে শ্বেতাম্বর দিগম্বরের মধ্যে কিন্তু ভদ্রবাহু আর এক স্থূলবাহু আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বি দিগম্বর। দেখো, দিগম্বরদের দিগম্বরা ভদ্রবাহু বলা হতো, আর শ্বেতাম্বর যারা মানে প্রচার করতো তাদেরকে বলা হতো কি, স্থূলবাহু আর স্থূলভদ্র। আমি এখানে লিখেছি দিগম্বরা কি করতো, দেখো দিগম্বরা কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে জৈন ধর্ম প্রচার করতো। আচ্ছা, এখান থেকে একটা মনে রাখবে, এই দিগম্বরা কিন্তু প্রকৃতিবাদী ছিল, অর্থাৎ এরা কোনো মানে বস্ত্র ধারণ করতো না। ঠিক আছে, এরা নগ্নতাবাদী, অর্থাৎ উলঙ্গ ভাবে বলতে পারো যে ওরা ধর্ম প্রচার করতো ওদের। ঠিক আছে, ওরা ভাবতো যে প্রকৃতি যতটা আমাকে দিচ্ছে ততটাই, আমি কোনো কিছু এক্সট্রা কিছু নেব না। তো এটাই। আর শ্বেতাম্বরা হচ্ছে উত্তর ভারতে করতো, মনে রেখে দেবে। 19 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম কি? এ ত্রিপিটক, বি বাইবেল, সি বেদ, ডি কোরআন। তো দেখো, আমি এখান থেকে কিন্তু আমাকে অপশন এলিমেন্ট করাও শিখতে হবে। দেখো, বেদ হচ্ছে হিন্দুদের, কোরআন হচ্ছে ইসলাম ধর্মের মানুষদের, আচ্ছা বাইবেল হচ্ছে খ্রিস্টানদের। তাহলে পরে কি রইলো, ত্রিপিটক। তো ত্রিপিটক কি, বৌদ্ধ ধর্মের একটা ধর্মগ্রন্থ। তো ত্রিপিটক কি কি, এটা পরীক্ষায় কিন্তু আসে, অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক, আর একটা অভিধর্ম পিটক। এই তিনটা পিটকের নাম মনে রাখবে। এই বৌদ্ধ ধর্মের মানে স্রষ্টা কে যদি বলা হয়, অবশ্যই কিন্তু গৌতম বুদ্ধ। 20 নম্বর প্রশ্ন, আচ্ছা চলে আসছে, গৌতম বুদ্ধ কোথায় বসে তার ধর্ম প্রবর্তন করেন? এ সারনাথে, বি বুদুগুয়ায়, সি কুশিনগর, ডি লুম্বিনী। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ সারনাথে। আচ্ছা, তোমাদের গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু বলে রাখি। এই যে গৌতম বুদ্ধ, ইনার নাম কিন্তু গৌতম বুদ্ধ ছিল না, এনার নাম কিন্তু ছিল সিদ্ধার্থ। আর ইনি কিন্তু লুম্বিনী নামক একটা উদ্যানে নেপালে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, তো ওনার জন্মগ্রহণ করার পর ওনার মা মারা যায়। ঠিক আছে, তো মা মারা যাওয়ার পর ওনার যে মাসিমা, সে গৌতম বুদ্ধকে কিন্তু লালন পালন করে, এবং তার যে মাসিমা, তার নাম ছিল কিন্তু গৌতমী। তো তার মাসি যেহেতু তাকে লালন পালন করেছিল, তাই সেখান থেকে তার নাম হয়েছিল কি, গৌতম। ঠিক আছে, আর বুদ্ধ কখন হয়, যখন তিনি তার যখন বউ ছেলে সবাইকে ছেড়ে দিয়ে যখন গৃহত্যাগ করার পর সে একটা বৃক্ষে, পিপল গাছ বা অশ্বত্থ গাছের নিচে বসে জ্ঞান লাভ করে। সে জ্ঞান লাভ করার পর তার নাম হয় বুদ্ধ। অর্থাৎ টোটাল দেখতে গেলে যে তার আসল নাম ছিল মানে সিদ্ধার্থ, পরে তার নাম হয়েছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, আচ্ছা এখান থেকে অনেক কিছু প্রশ্ন আছে একটা, যে গৌতম বুদ্ধ যখন গৃহ ত্যাগ করে অর্থাৎ ঘর ত্যাগ করে, তখন তাকে কি বলা হয়?
আর গৌতম বুদ্ধ যখন মারা যায় তখন তাকে কি বলা হয়? দেখো, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করে, হ্যাঁ, তখন তাকে বলা হয়ে থাকে মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে? আর গৌতম বুদ্ধ যখন মারা যায় তখন ওই তাদের ধর্মে বলা হয়ে থাকে ওটাকে মহাপরিনির্মাণ। ঠিক আছে? এই টার্মগুলো মনে রাখবে, এবং অবশ্যই তোমরা যদি গ্রুপে আমার জয়েন হয়ে যাও, আমরা এসব নোটস দিয়ে দেবো। ঠিক আছে? তখন পড়া সহজ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, লিখে দিয়েছি। হুম। দেখো, লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিল আনুমানিক তোমার 623 খ্রিস্টপূর্বাব্দে। জ্ঞান লাভ করেছিল বোধগুহা, যেটা বিহারে অবস্থিত, বৈশাখী পূর্ণিমায়। আর প্রথম উপদেশ দিয়েছিল সারনাথে, 5 জন শিষ্যকে নিয়ে দিয়েছিল। ঠিক আছে? এবং দেহ ত্যাগ করেছিল কুশীনগর। এই দেহ ত্যাগ করাকে কিন্তু বলা হয় থাকে মহা পরিনির্মাণ। চলো 21 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? আচ্ছা, আমরা কিন্তু বৌদ্ধ সঙ্গীতের চারটা বৌদ্ধ সঙ্গীতি দেখবো। এই চারটা যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, আচ্ছা, বৌদ্ধ সঙ্গীতি মানে যেমন আমাদের হিন্দু ধর্মের কীর্তন হয়, ঠিক আছে, বা একটা ধর্ম সম্মেলন হয়, ইসলাম ধর্মীয় মানুষদের যেমন জলসা হয় বা একটা ধর্মীয় সম্মেলন হয়, সেরকম বৌদ্ধ ধর্ম মানুষদেরও একটা সম্মেলন হতো, ধর্ম সম্মেলন। তো সেটাকে বৌদ্ধ সঙ্গীতি বলছে। এই যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, এটা কিন্তু মানে যখন গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরেই কিন্তু এই বৌদ্ধ সংগীতিগুলো হয়েছিল। তো দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? এ রাজগৃহ, বি বৈশালী, সি পাটলিপুত্র, ডি কাশ্মীর। তো মনে রাখবে, প্রথম হয়েছিল রাজগৃহ। ঠিক আছে? প্রথম হয়েছিল রাজগৃহ। এবং এটা কে করেছিল এটাও পরীক্ষায় আছে, যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কে করেছিল। তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি করেছিল অজাতশত্রু, যিনি হর্ষক বংশের একজন রাজা ছিলেন। ঠিক আছে? আর দ্বিতীয় হয়েছিল বৈশালীতে। ঠিক আছে? বৈশালীতে যেটা করেছিল তোমার কালশোক। আর তৃতীয় হয়েছিল পাটলিপুত্রেতে, যেটা করেছিল তোমার অশোক। আর কাশ্মীরে করেছিল কনিষ্ক। শেষ বৌদ্ধ সঙ্গীতি বা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। তো অবশ্যই টার্মগুলো মনে রাখবে, এবং গ্রুপে যখন জয়েন হবে তখন আমি অবশ্যই অবভিয়াসলি নোট দিয়ে দেবো, সেখানে সব লেখা থাকবে। ঠিক আছে? এর বাইরেও সব অনেক কিছু নোটস দেবো, যেগুলো যে নোটসে সব লেখা থাকবে এগুলো। তো দেখো, আমি লিখে দিয়েছি এখানে অজাতশত্রু করেছিল, দ্বিতীয়টা আমি বলেই দিয়েছি অলরেডি, তাও লেখানো আছে, একবার দেখে নেবে। 21 নম্বর প্রশ্ন, পিটক শব্দের অর্থ কি? এ ঝুড়ি, বি বই, সি মন্দির, ডি শিক্ষা। তো সঠিক অ্যান্সার ক্ষেত্রে পিটক শব্দের অর্থ কিন্তু ঝুড়ি। আচ্ছা, এই যে পিটক, এটা কোন ভাষায় রচিত? পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, দিয়ে দিয়েছি আমি, এটা পালি ভাষায় রচিত। তো এই যে তাহলে বৌদ্ধ ধর্মের যে এদের যে ভাষা, মানে বৌদ্ধ যে ভাষা, এটা কিন্তু পালি ভাষায় রচনা করেছিল ত্রিপিটকটা। 23তম প্রশ্ন, আজীবক ধর্মের প্রবক্তা কে? আজীবক ধর্ম আর একটা ধর্ম যেটার নাম আজীবক, এই ধর্মের প্রবক্তা কে করেছিল? এ গৌতম বুদ্ধ, বি গোসাল, সি বিম্বিসার, ডি অশোক। দেখো, এখান থেকে কিন্তু অপশন এলিমেন্ট করে আরামসে উত্তর করা যাবে। দেখো, আমরা জানি গৌতম বুদ্ধ কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবক্তা। আচ্ছা, বিম্বিসার কিন্তু কিন্তু বিম্বিসারও ছিলেন তোমার অশোক, এই যে অশোক দেখতে পাচ্ছ, সরি অশোক নয়, এটা হচ্ছে অজাতশত্রুর বাবা। ঠিক আছে? তো ওরাও কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিল, অশোকও বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিল। একমাত্র গোসাল কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিল না। তো অবশ্যই আজীবক ধর্মের প্রবক্তা কে? গোসাল। 24 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? এ গোপাল, বি প্রথম কুমারগুপ্ত, সি ধর্মপাল, ডি মহিপাল। সঠিক অ্যান্সার এখানে প্রথম কুমারগুপ্ত কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? তো ইনি বিহারে বর্তমানে ভারতে যেটা বিহারে অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা, আমরা জানি এই 2023 না 24-এ নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে আবার নতুন করে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। ঠিক আছে? এটা গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত প্রতিষ্ঠা করেছিল আনুমানিক 427 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? 25 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম গ্রন্থটি কে রচনা করে? এ শূদ্রক, বি অশ্বঘোষ, সি পাণিনি, ডি কালিদাস। তো অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু এ শূদ্রক। দেখো, এই তোমাদের পরীক্ষায় কিন্তু আমি শিওর এই বিভিন্ন গ্রন্থ থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন, যে এই গ্রন্থটা কে লিখেছে, ওই গ্রন্থটা কে লিখেছে। তো দেখো, আমি এই গ্রন্থ সম্পর্কে কে লিখেছে এবং গ্রন্থের নাম কি, তার একটা আমি লিস্ট তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেবো, তোমরা গ্রুপে জয়েন হও। এবং আমার কিন্তু আগের একটা ভিডিও
তে কিন্তু এই লিস্টগুলো সব দেওয়া রয়েছে। আমি এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বলে লিঙ্কও দিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখবে। সেখানে কিন্তু এই বিভিন্ন গ্রন্থের রচয়িতার নাম লেখা আছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। 26 নম্বর প্রশ্ন, মগধের রাজধানী কি ছিল? এ বারাণসী, বি রাজগৃহ, সি তক্ষশিলা, ডি মথুরা। তো মগধের রাজধানী অবভিয়াসলি সবসময় মনে রাখবে যে বি রাজগৃহ ছিল, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, হর্ষক বংশের প্রতিষ্ঠাতা কি? দেখো আমাদের এই যে মগধের উত্থান যে টপিকটা পড়তে হয় হিস্ট্রিতে, তো সেখান থেকে আমরা 4টা বংশের নাম পাই, ঠিক আছে। একটার নাম হচ্ছে হর্ষক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, তারপরে মৌর্য বংশ। এই 4টা বংশ থেকেই আমাদেরকে ভালো করে পড়তে হয়। আমরা যখন টপিক ওয়াইজ পড়ি না ইতিহাস, তখন আমি এগুলোকে ভালোভাবে পড়িয়ে দেই, ঠিক আছে, যাতে কেউ ভুলতে পারবে না। এমনভাবে পড়ে দেবো কেউ ভুলতেই পারবে না এগুলো, ঠিক আছে। তো হর্ষক বংশের প্রতিষ্ঠাতা এখানে আমরা মনে রাখবো বিম্বিসার, ঠিক আছে। দেখো আমি যে 4টা অপশন দিয়েছি না, এই 4টা অপশনই বা 4টা নামই কিন্তু আমাদের এই হর্ষক বংশের সঙ্গে কিন্তু জড়িত। দেখো বিম্বিসার ছিল প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর বিম্বিসারকে খুন করেছিল অজাতশত্রু, যে ছিল বিম্বিসারেরই ছেলে। তো তার পিতাকে খুন করে অজাতশত্রু সিংহাসনে বসে, এবং তারপরে রাজা হয় উদয়িনী, যিনি আবার রাজগৃহ থেকে মানে রাজধানীকে পাল্টে দিয়েছিল, পাল্টে গিয়ে পাটলিপুত্র করে দিল। আর শেষ রাজা ছিল হর্ষক, এই নাগ দশরথ। তো প্রশ্ন কিন্তু এখানে অনেকভাবে আসতে পারে, যে তোমার হর্ষক বংশের শেষ রাজাকে নাগ দশক, প্রথম রাজাকে বিম্বিসার। আচ্ছা, কে রাজধানী মানে পরিবর্তন করেছিল? উদয়িনী। আচ্ছা, এখানে কিন্তু ওদের উপাধি পড়তে হয়, যে বিম্বিসারের উপাধি কি, যেমন সেনিয়া বা সৈনিক। হ্যাঁ, তারপর অজাতশত্রু উপাধি কি? কুনিক। তো এগুলো সমস্ত মনে রাখবে এই অজাতশত্রুই কিন্তু প্রথম বৌদ্ধ সঙ্গীতই আমাদের এই রাজগৃহতে মানে করেছিল, ঠিক আছে, আয়োজন। আমি হয়তো লিখে দিয়েছি, হ্যাঁ অবশ্যই লিখে তো দেবই। তো বিম্বিসার হচ্ছে প্রতিষ্ঠাতা বা ওই উপাধি কি ছিল? সৈনিক বা সেনিয়া, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অজাতশত্রু দ্বিতীয় রাজা ছিল, এবং উপাধি কি? কুনিক। এবং এই উদয়ী তৃতীয় রাজা ছিলেন, যিনি রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে নিয়ে যায়, এবং নাগদশক ছিল কি না শেষ রাজা। দেখো 27 নম্বর, আমি পরপরই যে এই যে 4টা প্রশ্ন রেখেছি, 4টা প্রশ্ন কিন্তু 4টা বংশ থেকে রেখেছি, এবং 4টা বংশের ডিটেলস আমি যতটা পেরেছি এখানে নোটস দিয়ে দিয়েছি। দেখো যত সব ডিটেলস তো নোট মানে নেট নোট দিয়ে সম্ভব নয় এখানে। তো আমি অবশ্যই গ্রুপে জয়েন হব, আমি অবশ্যই এই বংশগুলোর একদম ডিটেলস নোটস আমি দিয়ে দেবো। তো 28, শিশু নাগ বংশে কে প্রতিষ্ঠা করেছিল? আমি বললাম হর্ষ বংশের পর কিন্তু শিশুনাগ বংশ আছে। তো এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? এ শিশুনাগ, ডি কালাশোক, আর সি নন্দীবর্ধন, ডি নাগদশক। তো নাগদশক তো হবে না, নাগদশক হচ্ছে তোমার হর্ষ বংশের শেষ রাজা। তো অবশ্যই শিশুনাগ হচ্ছে এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। আর তারপরে শিশুনাগের পর কালাশোক বসেছিল সিংহাসনে, যিনি কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে আলোচনা করেছিল বৈশালীতে। আর শেষ রাজা ছিল নন্দীবর্ধন, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, অবশ্যই একবার অবশ্যই দেখে নেবে। এই যে কালাশোক করেছিল, রাজধানীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে আয়োজন করেছিল, এবং নন্দীবর্ধন ছিল শেষ রাজা। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, নন্দবংশ প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, মহাপদ্মনন্দ। হ্যাঁ, মহাপদ্মনন্দ আছে, সরি দেখো হয়ে গেছে। মহাপদ্মনন্দ মনে রাখবে নন্দবংশের প্রতিষ্ঠাতা, এবং এই ধননন্দ মনে রাখবে দ্বিতীয় রাজা। এবং ধননন্দ সময়টা একটু বেশি মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এই ধননন্দের সময় কিন্তু আলেকজান্ডার আমাদের ভারতে এসেছিল, ঠিক আছে। আলেকজান্ডার বানানটা ভুল আছে, একটু আমি যখন নোটটা দেবো তখন ঠিক করে দেবো। তো আলেকজান্ডার ভারতে এসেছিল কার সময়? ধননন্দের সময়। প্রচুর পরীক্ষায় আসে যে আলেকজান্ডার ভারতে যখন আসে তখন রাজা কে ছিল? তখন রাজা ছিল ধননন্দ, এবং তিনি এসে কিন্তু 19 মাস আমাদের ভারতে রাজত্ব করেছিল, ঠিক আছে, 19 মাস ছিল। আচ্ছা, এই মহাপদ্মনন্দ থেকে এইটা মনে রাখবে, এর উপাধিটা কি না, এর উপাধি ছিল অগ্রসেন, এগরাট বা দ্বিতীয় পরশুরাম। তো এখান থেকে তোমাকে উপাধি তুলে প্রশ্ন দিতে পারে যে দ্বিতীয় পরশুরাম কার উপাধি, ঠিক আছে, তখন মনে রাখবে মহাপদ্মনন্দ। বা এগরাট কার উপাধি? মহাপদ্মনন্দ। বা উগ্রসেন কার উপাধি? মহাপদ্মনন্দ, ঠিক আছে। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? এইটাই ছিল শেষ বংশ না, এরপরে অনেক বংশ আসবে। তো মোটামুটি মগধের যে মেন 4টা বংশ এগুলো। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? এ চন্দ্রগুপ্ত মৌর্য, সি বিন্দুসার, বি বিন্দুসার, সি অশোক, ডি নাগ দশক। তো অবশ্যই এখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে।
আর তারপরে কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তারপরে ছিল বিন্দুসার, তারপরে অশোক। অশোক কিন্তু এই মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। আমি এখানে কি কি লিখেছি দেখি। হ্যাঁ, মৌর্য বংশ প্রতিষ্ঠাতা এবং ইনি আলেকজান্ডারের সেনাপতিকে যুদ্ধে পরাজিত করেছিল, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে এই যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, ইনি কিন্তু আলেকজান্ডারের যে সেনাপতি যার নাম ছিল সেলুকাস, তাকে কিন্তু উনি মানে পরাজিত করেছিল, ঠিক আছে। এবং অশোককে শ্রেষ্ঠ রাজা বলা হয়, এবং অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিল, এবং অশোককে চন্দ্রাশোকও নাম পরিচিত। তো বলি যে অশোক যখন কলিঙ্গ যুদ্ধ করেছিল এবং জয়লাভ করেছিল, তখন অশোক কিন্তু অনেক লোককে হত্যা করে, ঠিক আছে। তো হত্যা করার পর ওনার মনে হচ্ছে দয়া জাগে যে আমি তো অনেক হত্যা করে ফেললাম, তাহলে কি হবে, কেমন কেমন লাগছে, একটা খারাপ লাগছে। তো তখন তারপর থেকে কিন্তু উনি চন্দ্রাশোক থেকে ধর্মাশোক হয়ে যান, অর্থাৎ তখন উনি ধর্ম গ্রহণ করে নেন এবং উনি মানুষের সেবা করতে শুরু করে দেন, ঠিক আছে। তো অশোক ছিল কি শ্রেষ্ঠ সম্রাট। এবং কি মনে রাখবে, এই অশোকই কিন্তু বৌদ্ধ সঙ্গীতি, চতুর্থ নয়, সরি, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রতে আয়োজন করেছিল, ঠিক আছে। এবং এই মৌর্য বংশের শেষ রাজা কি ছিল, বৃহদত্ত। এটা একটু মনে রেখে দেবে গো, শেষ রাজাটা কে ছিল। 31 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? খুব একটা ইম্পর্টেন্ট, বা ধরে রাখতে পারো ভেরি ভেরি আই, মানে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিল অবশ্যই কি, সঠিক উত্তর বলবো না, এ মেগাথিস্তিনিস, বি বিন্দুসার, সি অশোক, ডি নাগদশক। চলো, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, আমি বলে দিচ্ছি, পরীক্ষা আসবেই। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে মেগাথিস্তিনিস, ঠিক আছে। মেগাথিস্তিনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থ লেখে। এই মেগাথিস্তিনিস কে ছিল বলতো? সেলুকাস কিন্তু এই মেগাথিস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু পাঠিয়েছিল, ঠিক আছে, দূত হিসেবে। আমি লিখেওছি, আই থিঙ্ক, হ্যাঁ লিখেছি, রাজসভায় পাঠিয়েছিল দূত হিসেবে। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কার রচনা? এ গৌতমী বলশ্রী, বি প্রথম সাতকর্ণী, সি গৌতমী পুত্র সাতকর্ণী, ডি নাগদশক। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে এই গৌতমী বলশ্রী হচ্ছে নাসিক প্রশস্তি। তো এই নাসিক প্রশস্তি থেকে কি জানতে পারি আমরা? এই নাসিক প্রশস্তি থেকে জানতে পারি গৌতমীপুত্র সাতকর্ণীর বিজয় কাহিনী, ঠিক আছে, একটু মনে রাখবে। 33, শকাব্দ সূচনা হয় কার সময়কালে? আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, এই প্রশ্নগুলো ছাড়াই যাবে না। তো এই শকাব্দ সূচনা হয় কার সময়কালে? এ কুষাণ, বি প্রথম কদফিসেস, সি গৌতমীপুত্র সাতকর্ণী, ডি নাগদশক। তো বলো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এক্ষেত্রে এ কুষাণ। দেখো, এই কুষাণের সময় কিন্তু শকাব্দ সূচনা হয়েছিল, ঠিক আছে। সূচনা ছিল 78 খ্রিস্টপূর্বাব্দের সূচনা হয়েছিল। আর এই কুষাণ ছিল কিন্তু এই তোমার এই ওদের বংশটার নাম কান বংশ, কান বংশের শ্রেষ্ঠ রাজা, কান বংশই আই থিঙ্ক। পরের প্রশ্নটা আমি দেখে নেব। দেখো, কনিষ্কের রাজধানী ছিল এ রাজগৃহ, বি পুরুষপুর, সি মথুরা, ডি বৈশালী। আচ্ছা, এই কনিষ্ক ছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু বি পুরুষপুর। পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী, ঠিক আছে। আচ্ছা, এটা বলাই হয়েছে। 35 নম্বর প্রশ্ন, কোন যুগকে বলা হয় সুবর্ণ যুগ বা স্বর্ণ যুগ? এ গুপ্ত যুগকে, বি মৌর্য যুগকে, সি কুষাণ যুগকে, ডি সাতবাহন যুগকে। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে এ গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণ যুগ বলা হতো, ঠিক আছে। এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে বলতো? পরীক্ষায় আসতেও পারে পরে প্রশ্ন, একটু মনে রেখে দেবে, বেশি কিছু ডিপে যাওয়ার দরকার নেই। এটুকু মনে রাখবে যে শ্রীগুপ্ত ছিল এই এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা, এবং এর হচ্ছে মহারাজ উপাধি ছিল তার। এইরকম অনেক কাহিনী রয়েছে, তোমরা যদি কাহিনী পড়তে চাও অবশ্যই আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো গ্রুপে। তো সেটা আমার আলাদা নোটস, সেটা আমি অফলাইনে ব্যাচে যখন যাদেরকে পড়াই তাদেরকে নোটস গুলো দেই, তো সেই নোটস গুলো দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, দেখে নেবে, কাহিনী বুঝতে পেরে যাবে। 36 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ শুরু হয় কার সময়কালে? এ চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার এখানে সি প্রথম চন্দ্রগুপ্তকে, গুপ্তের সময় কিন্তু গুপ্তাব্দ শুরু হয়। দেখো, দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটা শকাব্দ আর একটা মানে গুপ্তাব্দ, এই দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো গুপ্তাব্দ শুরু হয়েছিল
প্রথম চন্দ্রগুপ্তের সময়, আর শকাব্দ শুরু হয়েছিল কনিষ্কের সময়। এটা কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল? এটাও কিন্তু আসে পরীক্ষায়। এটা 320 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু শুরু হয়েছিল। এবং এই যে প্রথম চন্দ্রগুপ্ত এর এর হচ্ছে মহারাজ ধীরাজ কি উপাধি ছিল একটু মনে রেখে দেবে। মহারাজ ধীরাজ উপাধিকার প্রথম চন্দ্রগুপ্তের। 37 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? আরো একটা ভিভিআই প্রশ্ন। দেখো এখানে আমি যতগুলো প্রশ্ন এনেছি সবগুলোই ভিভিআই, মানে সবগুলোই ইম্পর্টেন্ট। এবং প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই 50টা প্রশ্ন পড়লে এনাফ। এরপর আমরা মধ্যযুগের ইতিহাস আসবো, তারপর আমরা আধুনিকের ইতিহাস আসবো, ব্যাস। এখান থেকে আমি 3টে ক্লাসই করাবো। 3টে ক্লাসে ধরো না ওই 100-150-র মতো প্রশ্ন হবে। তো ইতিহাস থেকে 150টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যাও না, আর নোটস গুলো পড়ে যাও, তো আই থিঙ্ক তুমি ইতিহাস থেকে যাই প্রশ্ন আসো না কেন তুমি পারবেই পারবে, একটাও ছাড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো বলো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এ চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, না ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। তার সঙ্গে কিন্তু অনেক কিছু বলা হয়। কি কি বলা হয় দেখে নেবো একবার। দেখো সমুদ্রগুপ্তকে আমরা কবিরাজ বলবি, বিক্রমাঙ্ক, অশ্ব অশ্বমেধের পরাক্রমণ এবং এইটা খুব ইম্পর্টেন্ট, লচ্ছি বিদ্রোহিত্র উপাধিতে তাদেরকে আমরা পরিচিত। এগুলো কিন্তু একবার অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পড়ে রাখবে। এই যে আমি যে পাশে নোটস গুলো দিচ্ছি না, এই নোটস গুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছাড়বে না কিন্তু। তো দেখো 38 নম্বর প্রশ্ন দেখে নেব, যে মহেন্দ্রাদিত্য কার উপাধি? এই সবই ইম্পর্টেন্ট গো। মহেন্দ্রাদিত্য, এ চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি প্রথম কুমারগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? অবশ্যই এখানে সঠিক অ্যান্সার প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত কিন্তু মহেন্দ্রাদিত্য উপাধি তার। আচ্ছা এই মনে রাখবে কিন্তু, আমি একটা পড়ে এসেছি এর আগেই, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে আবিষ্কার করেছিল? কিন্তু এই প্রথম কুমারগুপ্তই, বললাম না এই নেক্সট তার আগের স্লাইডে, অনেক আগের। দেখো আমি লিখে দিয়েছি এখানে যে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল, আমি তো বলে দিয়েছি এটা, তাও এক্সট্রা এখানেও লিখে দিলাম। আচ্ছা 39 নম্বর প্রশ্ন, কে ভারতকে হুনদের হাত থেকে রক্ষা করেছিল? এই কোশ্চেনে কিন্তু অনেকভাবে ঘুরিয়েও আসতে পারে, যে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? এ স্কন্দগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি প্রথম কুমারগুপ্ত, না ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো অবভিয়াসলি এখানে সঠিক অ্যান্সার কিন্তু স্কন্দগুপ্ত। মনে রাখবে এই স্কন্দগুপ্তকেই আমাদের ভারতের রক্ষাকর্তা বলা হয়। কেন? কারণ ভারতকে যখন হুনরা আক্রমণ করে ভারত, তখন হুনদের হাত থেকে ভারতকে রক্ষা করেছিল এই স্কন্দগুপ্তই। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু মনে রেখে দেবে এটা। দেখো আমি সাইডে লিখেও দিয়েছি, হুন হুন থেকে ভারতকে রক্ষা করেছিল তাই রক্ষাকর্তা বলা হয়। এবং মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন আসে যে হুনদের দুটি শাখা ছিল, একটা শ্বেত হুন আর একটা কৃষ্ণ হুন। শ্বেত হুনদের নেতা কে ছিল? তোরমান আর মিহিরকুল। আর কৃষ্ণ হুনদের নেতা ছিল অ্যাটিল। ঠিক আছে, তো এখান থেকে একটা প্রশ্ন আছে যে ভারতে অ্যাটিল কাকে বলা হয়? ভারতে অ্যাটিল কাকে বলা হয়? অবশ্যই মনে রাখবে মিহিরকুলকে ভারতে অ্যাটিল বলা হয়। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? দেখো দিয়ে দিচ্ছে, যেটা পড়লাম এখন দিয়ে দিচ্ছে। তো অবশ্যই আমরা বলে দিয়েছি যে মিহিরকুলকে বলা হয়, দেখে রাখবে। ঠিক আছে, 41 নম্বর প্রশ্ন, উত্তর পথসামীন বলা হয় কাকে? এ গোপাল, বি ধর্মপাল, সি দেবপাল, ডি স্কন্দগুপ্ত? তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু ধর্মপাল। ঠিক আছে, দেখো ধর্মপালকে কিন্তু উত্তর পথসামীন বলা হয় তাকে। ঠিক আছে, এছাড়াও মনে রাখবে এটা কিন্তু পাল বংশ পড়াচ্ছি, মানে পাল বংশ থেকে প্রশ্নটা, পাল বংশের প্রতিষ্ঠা থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে। পাল বংশের প্রতিষ্ঠা কিন্তু গোপাল, যিনি যিনি ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা। এই প্রশ্ন যেটা লাইন দাগ দিলাম এখন অনেকগুলো, এটাই হেভি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন আছে যে বাংলার প্রথম নির্বাচিত রাজা কি? অবশ্যই কিন্তু গোপাল। ঠিক আছে, মনে রেখে দেবে। আচ্ছা, আর ধর্মপালকে বলা হয় পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখো প্রতিষ্ঠা করেছিল গোপাল, কিন্তু এই যে পাল বংশটাকে শক্তিশালী মেনলি করেছিল কে? ধর্মপাল, যার জন্য কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। এবং ধর্মপাল কিন্তু সোমপুরি, বিক্রমশিলা এবং মহাবীরা প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে এখানে প্রশ্ন আছে। তো যেমন এরকম প্রশ্নগুলো যেরকম পড়বে সেরকমই নোটস গুলোকেও আমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো ধর্মপাল তাহলে আমি প্রশ্ন আসতে পারে যে সোমপুরি কে আবিষ্কার মানে প্রতিষ্ঠা করেছিল? অবশ্যই কিন্তু ধর্মপাল। 42 নম্বর প্রশ্ন, গৌড় রাজ্যের রাজধানী কি ছিল? এ রাজগৃহ, বি কর্ণ সুবর্ণ, সি বৈশালী, ডি শিয়ালকোট? তো
তো সঠিক অ্যান্সার কিন্তু গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুব্রহ্মণ্য, যেখানে এটা 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 আই থিঙ্ক মুর্শিদাবাদে আপাতত এখন বর্তমানে এটা আছে, এই কর্ণ সুবর্ণটা। ঠিক আছে, তো আমি দেখো লিখে দিয়েছি, বাংলার প্রাচীন এবং অবিভক্ত ইতিহাসে গৌড় রাজ্যের প্রতিষ্ঠা হলো রাজা শশাঙ্ক। ঠিক আছে, তো এই প্রশ্নটা এভাবে আসতে হবে, গৌড় রাজ্যের রাজধানী, তার জায়গায় আসতে পারে যে শশাঙ্কের রাজধানী কি ছিল। তো শশাঙ্কের রাজধানী কি ছিল? এই কর্ণ সুবর্ণ। ঠিক আছে, দেখো 43 নম্বর প্রশ্ন, দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন? এ বল্লাল সেন, বি উমাপতি ধর, সি বিজয় সেন, ডি সামন্ত সেন। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার এখানে বি উমাপতি ধর। আমার আওয়াজ হয়তো তোমাদেরকে শুনতে খারাপ লাগছে বা কেমন একটা শব্দ হচ্ছে, তো তার কারণ হচ্ছে আমি এখন রেকর্ডিং করছি তো আমার মোবাইল দিয়ে, ঠিক আছে, যার জন্য এরকম শব্দ। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, আস্তে আস্তে আমিও একটা ভালো পরিস্থিতিতে এগোবো। ঠিক আছে, তো আমার আওয়াজ যেমন হোক না কেন, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু 100% খুব উপকার দেবে তোমাদের। আমার কন্টেন্ট লেভেল কিন্তু সবচেয়ে বেস্ট, তোমরা যাই বলো না কেন। ঠিক আছে, তো আওয়াজটা আমি ইমপ্রুভ করব আস্তে আস্তে। তো আপাতত তোমরা কিন্তু আওয়াজ না দেখে তোমরা বুঝতে পারছো, তো তো বুঝতে পারাটাই ব্যাপার। তো তোমরা পড়ো, তো সাফল্য লাভ করো, অবশ্যই এটাই আমি চাই। তো চলো, আচ্ছা উমাপতি ধর থেকে কিছু বলে দেই। উমাপতি ধর বিজয় সেনের কর্তৃক, মানে বিজয় সেনের একটা মন্ত্রী ছিলেন। ঠিক আছে, মনে রাখবে। সরি, লক্ষণ সেনের সভাকবি ও মন্ত্রী উমাপতি ধর, যা রাজা বিজয় সেনের কৃতিত্ব সেন রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এই দেহপাড়ার স্পর্শী থেকে কার কাহিনী জানা যায়? না, বিজয় সেনের কাহিনী জানা যায়। আর উনি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন, লক্ষণ সেনের। আচ্ছা একটু এটা দেখতে হবে। 44 নম্বর প্রশ্ন, শিলাদিত্য নামে কে পরিচিত? এ হর্ষবর্ধন, বি উমাপতি ধর, সি বিজয় সেন, ডি সামন্ত সেন। তো শিলাদিত্য নামে পরিচিত কিন্তু এ হর্ষবর্ধন। অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে প্রশ্নটা এটা। আচ্ছা, এই কিছুদিন একটা পরীক্ষায় এসেছিল মনে হচ্ছে প্রশ্নটা, শিলাদিত্য নামে কে পরিচিত? এ হর্ষবর্ধন, হ্যাঁ অবশ্যই হর্ষবর্ধনই হবে। তো দেখবো আমরা হর্ষবর্ধনটা একটু দেখে নেব। দেখো হর্ষবর্ধনকে কিন্তু সকলোত্তর পথনাথ, হ্যাঁ এইটা বলা হয় তাকে, বা উত্তর ভারতের প্রভু বলা হয়। উত্তর ভারতের প্রভু বলা হয় তাকে, কাকে? হর্ষবর্ধনকে। আর সকলোত্তর পথনাথ এবং বলা হয়, এবং তার সময় এই পরীক্ষাটা কিন্তু এটা এসেছিল, এই ডব্লিউবিএসএস গ্রুপ সিতে আই থিঙ্ক এসেছিল পরীক্ষাটা, যে কোন সরি, চীনা পরিব্রাজক ইয়েন সাং কার সময়কালে এসেছিল? অবশ্যই কিন্তু এটা হর্ষবর্ধন। এই গ্রুপ সি না গ্রুপ ডিতে এসেছিল, কিন্তু আই থিঙ্ক এসেছিল। ঠিক আছে, আমার স্টুডেন্ট গুলো পরীক্ষা দিতে গেছিল, তো তারা আমি প্রশ্ন দেখছিলাম, তো অবশ্যই কিন্তু এটা এসেছিল। 45 নম্বর, হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত কে রচনা করেন? হর্ষবর্ধন, বি উমাবতী ধর, সি বিজয় সেন, না ডি বাণভট্ট। স্যার এটা আবার কোনো বুঝি না কে বাত, এ হর্ষরচিতা আবার কি হর্ষবর্ধনই করবে? না স্যার না, হর্ষবর্ধন নয়, এটা কিন্তু বাণভট্ট করেছিল। এজন্যই বলি যে বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে ভালো করে তোমাদের নলেজ রাখতে হবে, কারণ এখান থেকে মোস্টলি প্রশ্ন আসে। প্রাচীন ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এই উপাধি, আর কে কার সময়কালে এসেছিল, আর হচ্ছে বিভিন্ন রচনা কে করেছে, ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আসে। তো এইগুলো ভালো করে তোমাদেরকে দেখতে হবে। ওকে, তো 46 নম্বর প্রশ্ন, রবি কীর্তি কার সভাকবি ছিল? রবি কীর্তি কার সভাকবি ছিল? এ প্রথম পুলকেশিন, বি হর্ষবর্ধন, সি বিক্রমাদিত্য, ডি দ্বিতীয় পুলকেশী। তো রবি কীর্তি অবশ্যই কিন্তু দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল। ঠিক আছে, এই রবি কীর্তি কিন্তু কি একটা লিখেছিল আইহোল, হ্যাঁ এই যে আসছে পরের প্রশ্ন বলবো না। তো আইহোল প্রশস্তি কার লেখা বলেই দিয়েছি, প্রথম পুলকেশী, হর্ষবর্ধন, বিক্রমাদিত্য, না রবি কীর্তি? আমি তো বললাম যে রবি কীর্তি একটা রচনা করেছে, সেটা হচ্ছে কি এই আইহোল প্রশস্তি। 48 নম্বর প্রশ্ন, কার সময় কি হর্ষাকদের সূচনা হয়? এ প্রথম পুলকেশী, বি হর্ষবর্ধন, না সি বিক্রমাদিত্য, না ডি রবি কীর্তি? তো এটা অবভিয়াসলি হর্ষবর্ধন সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষাও আসে। 49 নম্বর, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এ প্রথম পুলকেশী, সি হর্ষবর্ধন, সি দন্তি দুর্গ, ডি রবি কীর্তি। আচ্ছা এই বলে রাখি, প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো অবশ্যই এখানে সি দন্তি দুর্গ হবে অপশন।
তো আজকে শেষ নম্বর প্রশ্ন আমরা চলে যাব। তো তার আগে বলে রাখি, এই ক্লাসগুলো প্রতিনিয়ত তোমাদের জন্য আসবে। 30 দিনে আমি যে রোড ম্যাপটা বানিয়েছি, ওই রোড ম্যাপ অনুযায়ী তোমাদেরকে পড়ানো হবে। এবং আমি যেরকম ভাবে কথা দিয়েছি যে তোমাদেরকে আমি জিকে জিএস এ 50-এর আপে কোর্স করাবো, তো অবশ্যই আমি বলছি 100% তোমাদেরকে আমি স্কোর করে দেখাবো। 50+ কোর্স স্কোর করাবোই তোমাদেরকে। তো তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই যে দুটো কাজ করতে হবে, প্রথমত সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপে জয়েন থাকতে হবে। আর আমার প্রতিনিয়ত ভিডিওগুলো কিন্তু দেখতে হবে এবং পড়তে হবে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মহামল্ল কার উপাধি? এ প্রথম নরসিংহ বর্মন, বি হর্ষবর্ধন, সি দন্তি দুর্গ, ডি রবিকীর্তি। তো চলো শেষ প্রশ্ন সঠিক অ্যান্সারটা দেখে নেই। অবশ্যই প্রথম নরসিংহ বর্মন হচ্ছে মহামল্ল উপাধি ছিল। তো আজ